যে পার্বত্য চট্টগ্রামে এখন পর্যন্ত সেই ঔপনিবেশিক মনস্তত্ত্ব নিয়ে পার্বত্য চট্টগ্রামে শাসন চলছে। এখন পর্যন্ত সমাজতন্ত্রের যে চিন্তা নিয়ে আমাদের সরকারগুলো রাষ্ট্র সেটা পড়ে আছে। আজকে যে 1 আগস্ট, এই আগস্টের 1 তারিখ ধরে আমি আলোচনা করতে পারব, কারণ এই আগস্ট মাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। গত বছর এই আগস্ট মাসে আমরা একটা বড় ধরনের পরিবর্তন এসেছিলাম, যেটা আপনারা জানেন, এবং আমাদের সামনে এখন সেটা উজ্জ্বল হয়ে আছে। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো আগস্ট মাস। 1 আগস্ট হলো আমাদের জন্য একটা খুবই দুঃখের দিন বলা যায় পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে। এই 1 আগস্ট হলো সেই 1807 সালে ব্রিটিশরা পার্বত্য চট্টগ্রামকে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে আজকের এই দিনে। তার আগে আমাদের সেখানে স্বাধীন শাসন ব্যবস্থা ছিল, যা ব্রিটিশ উপনিবেশ প্রায় 100 বছরের পর পার্বত্য চট্টগ্রাম আজকের এই দিনে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। তো এই যে আমাদের আজকে যে আলোচনার বিষয়বস্তু প্রত্যাশা এবং প্রাপ্তি, বিশেষ করে সরকারের কাছ থেকে বলা হয়েছে, কিন্তু আমি বলবো শুধু এই সরকার না, আমাদের সেই অতীত থেকে সেই হিসাবটাকে সম্পর্কে আমরা করি যে সেই যে ব্রিটিশরা আমাদের পার্বত্য চট্টগ্রামকে ব্রিটিশ সাম্রাজ্যমুক্ত করার পর যে প্রদান করলো এবং আমাদের উপর যে ঔপনিবেশিক শাসন কাঠামো, শাসন ব্যবস্থা, শাসনের জোয়ার ছাপিয়ে দেওয়া হলো, তারপর থেকে একে একে পার্বত্য চট্টগ্রাম নানাভাবে আগ্রাসনের শিকার হচ্ছে। সেই প্রায় আরো 100 বছর পর যখন ব্রিটিশরা চলে যায় 1947 সালে, তখন কিন্তু আরেকবার আমরা প্রতারণার শিকার হলাম। কিভাবে? সেটা হলো সে সময় দেশ বিভাগের যে নিয়ম অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম 98% যে নন মুসলিম একটা অধ্যুষিত অঞ্চল হিসেবে, সেটা কিন্তু একটা মুসলমান রাষ্ট্র, যখন ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয় 47 সালে ভারত এবং পাকিস্তান, সেই অনুযায়ী আমাদের পার্বত্য চট্টগ্রাম কখনো পাকিস্তানের পড়ার কথা ছিল না, কিন্তু ষড়যন্ত্রমূলকভাবে আমরা যখন প্রকাশিত হয় আমাদেরকে পাকিস্তানে ঢুকিয়ে দেওয়া হলো। সে একটা দিক। তারপরে যখন পাকিস্তান আসলো, পাকিস্তান আসার পর আমরা দেখলাম যে ব্রিটিশরা আমাদের উপর তাদের সকল প্রকার যে শাসন শোষণ চালানোর পরেও অন্তত তারা যে অধিকারটা আমাদের দিয়েছিল, যে সেটা পার্বত্য চট্টগ্রামকে এক্সক্লুডেড এরিয়া হিসেবে তারা যে স্বীকৃতি দিয়েছিল এটাও পর্যন্ত, সেটা পাকিস্তান এসে 1963 সালে সেটা খারিজ করে দেয়। এরপরে যখন বাংলাদেশ ৭৫ পর আমরা দেখলাম সংবিধান যখন রচিত হল ৭২, সেই সংবিধানে কিন্তু আমাদেরকে বাঙালি বলা হয়। আর যখন শেখ মুজিব ক্ষমতায় আসে ৭৩ নির্বাচনের আগে তিনি একবার রাঙামাটি দিয়েছিলেন নির্বাচন সমাবেশ। তখন শেখ মুজিবের জয়জয়কার, গোটা বাংলাদেশে তার বিশাল তার জনসমর্থন, মানুষ তারপরে তাকে কিংবদন্তি হিসেবে দেখে শেখ মুজিব বিশেষ সময়। কিন্তু তিনি যখন রাঙামাটি গেলেন, সেখানে বক্তব্য তিনি রাখলেন, তার বক্তব্যে সেই পাহাড়িরা, আমাদের পাহাড়ি লোকজন হতাশ হয়ে পড়লেন এবং তারা কখনো সেই
শেখ মুজিবের বক্তব্যকে স্বাগত জানাতে পারলেন না এবং তাতে তারা মুখ ফিরিয়ে দিলেন যে ৭৩ যখন নির্বাচন হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ চট্টগ্রামে একটা আসন পায় না। তো এভাবে দেখতে দেখতে আমাদের বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে যেতে কিন্তু আমরা দেখলাম যে শেখ মুজিবের যে পরিণতি কি বল, এত তার জনপ্রিয়তা, এত তার দেশের তার এত খ্যাতি সারা বিশ্বব্যাপী, বাংলাদেশে না, তার ক্ষমতা গ্রহণে ৩-৪ বছর পর তার জনপ্রিয়তা এমন জায়গায় গেল শেষ পর্যন্ত তাকে যখন প্রশান্তরে খুন করা হয়, হত্যা করা হয়, তারপরে তার প্রতিবাদে একজন লোক কিন্তু রাস্তায় নামে। মুজিবকে হত্যা করার পরে রাস্তায় তার প্রতিবাদে কোন লোক নামে। তো এরপরে আমাদের যে চট্টগ্রামের অবস্থার কথা আমি বলছি, জিয়া যখন ক্ষমতায় আসলো, পাহাড়কে তিনি সামরিক দৃষ্টিতে দেখতে লাগলেন এবং ব্যাপক সেখানে সামরিকায়ন করার সাথে সাথে তিনি কি করলেন, পাহাড়ে একটা জনতান্ত্রিক আগ্রাসনের পরিকল্পনা নিলেন। সেটা হলো 1979 সালে এক বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিলেন যে পার্বত্য চট্টগ্রামে ব্যাপকভাবে সমতল থেকে শৃঙ্গমূল গড়ে মেহনতি মানুষদেরকে নিয়ে তারা সেখানে বসিয়ে দিলেন। তার উদ্দেশ্য হলো একটা জনতান্ত্রিক আগ্রাসন, পাহাড়ে যে সরকার ডেমোক্রেটিক যে সিস্টেমটা পাল্টে দেয়া। এই যে পরিকল্পনার অংশ হিসেবে লক্ষ লক্ষ লোক, সমাজী মানুষ, মেহনতি গরিব ছিন্নমূল মানুষদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পার্বত্য চট্টগ্রামে পুনর্বাসন করা হলো। এটা একটা হলো আমাদের প্রতি সরব একটা কি বলবো আগ্রাসন, যা আজ পর্যন্ত সেখানে আমাদের অস্তিত্ব সম্পর্কে এক পরিস্থিতি তৈরি হলো। এরপরে যখন জিয়াউর রহমানকে গুম করা হলো, এরপরে আবার একটা চলে আসলো এক পরিস্থিতি। এভাবে চলতে 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 আমি আর যখন ওখানে ইতিমধ্যে বিদ্রোহ শুরু হয়ে গেছে সেখানে, এরপরে এরশাদের পতন দত্ত, তারপরে খালেদা জিয়া ক্ষমতায় আসলো, এরপরে আবার হাসিনা আসলো ক্ষমতায়, পার্বত্য চট্টগ্রাম চুক্তি হলো। চুক্তির পরে সেখানে বলা হচ্ছে যে পাহাড়ে শান্তি আসবে। তো পাহাড়ি এই চুক্তির পরে আমরা মনে করলাম আসলে এই চুক্তির মাধ্যমে আমরা প্রতারিত হলাম আরেকবার। তখন ব্যাপকভাবে কথা জানানো হলো যে এটা একটা শান্তি চুক্তি, চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠা হবে এই চুক্তির মাধ্যমে। মানে এমন ভাবে মিডিয়ায় একটা প্রচারণা শুরু হয়ে গেল শান্তি চুক্তি বলে, যা আসলে সেটা ছিল পার্বত্য চুক্তি, যেটাকে শান্তি চুক্তি বলে প্রচার করা হলো। এরপরে শেখ হাসিনা ইউনেস্কো পুরস্কার লাভ করলেন সেই শান্তি চুক্তির পরে। তারপরে আমরা প্রতারিত হলাম। এই চুক্তি আজকে 27 বছর পর এখনো সেই চুক্তি বাস্তবায়নের হিসাব নিকাশের মধ্যে পার্সেন্টেজের মানে 60%, 70%, 50% এরকম অবস্থায় চুক্তি এখনো করে রয়েছে। সেটা হলো আমার যে প্রাপ্তি প্রত্যাশার কথা আমরা বলছিলাম, তো আমার প্রত্যাশা অনেক ছিল, কিন্তু বারবার আমাদেরকে সেই প্রত্যাশার বিপরীতে আমাদের বিরুদ্ধে রাষ্ট্র তার নগ্ন যে আধিপত্যবাদের যে চিন্তা তা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। যে সেখান থেকে ব্যাপক সামরিকায়ন এটা এখানে আলোচনা করেছেন আমার পূর্ববর্তী বক্তারা, বলেছেন পার্বত্য চট্টগ্রামে সামরিক তন্ত্র আছে। তো আসলে আমরা কি দেখতে পাই?
এখন আমাদের এখানে অনেকে আমি দেখি তারা চায় সমতলে গণতন্ত্র, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, কিন্তু যখন পাহাড়ের প্রশ্ন উঠবে তখন তারা বলবে সেখানে সামরিক তন্ত্র দরকার, সামরিক বাহিনী চায়। তাহলে এই যেটা মনস্তাত্ত্বিক যে চিন্তা, মনস্তাত্ত্বিক যেটা মানুষের মধ্যে যে সেটা আছে, এইটা কিন্তু আমি বলি যে পার্বত্য চট্টগ্রামে এখন পর্যন্ত সে ঔপনিবেশিক মনস্তত্ত্ব নিয়ে পার্বত্য চট্টগ্রামে শাসন চলছে। এখন পর্যন্ত সামরিকতন্ত্রের যে চিন্তা নিয়ে আমাদের সরকারগুলো, রাষ্ট্র সেখানে পড়ে আছে। তো এখন আমরা যখন আজকে আমি বলি যে ২৪শে গণঅভ্যুত্থানের পর আমি যখন আসি সেই জায়গায়, আমি এখানে একথা ব্যক্তিগতভাবে পরিষ্কারভাবে আমি বলতে চাই, এই যে ২৪শে গণঅভ্যুত্থান এটা ছিল একটা অবশ্যম্ভাবী পরিণতি। শেখ হাসিনা নিজেই সেই পরিস্থিতি সৃষ্টি করেছিল। অর্থাৎ আমি সহজ ভাষায় এভাবেই বলি, এটা ছিল এমন অবস্থা, শেখ হাসিনা তার খবরটা নিজেই করে রেখেছিল এবং একটা সময় এসে অন্যরা তাকে সেই খবরে দৌড়াদৌড়ি করে ওই খবরে চলেছিল। অর্থাৎ এই সংস্করণ পরিস্থিতি সে নিয়ে তৈরি করেছিল। খুন ঘুম থেকে শুরু করে সে এমন কেন কাজ করে না যা তার আজীবন ক্ষমতায় থাকার জন্য সে যা ভালো মনে করেছিল সবটাই করেছে। তো এই জন্য তারাটাই আসলে বলা হচ্ছে যে এই অমুক ষড়যন্ত্র, এই করে সে অমুক শ্রম করেছে, এরকম হয়েছে ষড়যন্ত্র, এসব তো কিছুই না। ষড়যন্ত্র করে যদি সবকিছু করা সম্ভব করে আজকে আরো অনেক কিছু করা যেত। পরিকল্পনা করে যদি সবকিছু করা যেত তাহলে আমাদের বাংলাদেশ এরকম এভাবে এই অবস্থায় পড়ে থাকার কথা না। আমরা পরিকল্পনা করে তো অনেক দূরে আমাদের দেশটাকে নিয়ে যেতে পারতাম, আমরা আরো অনেক কিছু ভালো কিছু করতে পারতাম। তাহলে পরিকল্পনা করে ষড়যন্ত্র করে সবকিছু করা যায় না যদি সেখানে বাস্তব অবস্থা না থাকে। তাহলে শেখ হাসিনা তার বড় কাজে হারিয়ে যাওয়া সবকিছু তার জন্য সে নিজেই দায়ী। তো এক্ষেত্রে ২৪শে গণঅভ্যুত্থান কিন্তু তাও হতো না যদি ব্যাপকভাবে ছাত্র যুবকরা, তরুণরা রাস্তায় নেমে না আসতেন এবং তারা যদি রক্ত দিতে, জীবন দিতে কুণ্ঠাবোধ না করতেন। সেই দুঃসাহস দেখাতে পেরেছে বলে, সেই জীবন দিতে পেরেছে বলে, রক্ত দিতে পেরেছে বলে আজকে এই গণঅভ্যুত্থান সম্ভব হয়েছে। শেখ হাসিনার মতো একটা জঘন্য যে ফ্যাসিস্টকে তার ক্ষমতা থেকে নামানো সম্ভব হয়েছে। এত সহজ তো ছিল না। তাহলে এই যে গণঅভ্যুত্থানের পর যে আশা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে সৃষ্টি হলো, সারা দেশের মানুষের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশা, সে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, সবার মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা তৈরি হলো। এমনকি ব্যবসায়ী, তাদের যে যারা বিভিন্ন সরকারি কর্মচারী কর্মকর্তা থেকে শুরু করে সকলের মধ্যে একটা, সকল শ্রেণী পেশা মানুষের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল। আর আমরা যারা নির্দিষ্ট মানুষ, জাতি জনগণ আমরা রয়েছি এবং সমতলে যারা সংখ্যালঘু জাতির মানুষ রয়েছে, বিভিন্ন জাতিসত্তার মানুষ বাংলাদেশে, আমরা তো এই কথা প্রায় সময় বলি সবাই, বাংলাদেশ একটা বহুজাতির বহু ভাষার দেশ। এটা কোনো এক জাতির এক ভাষার দেশ নয়। এই দেশ বহু জাতির বহু ভাষা বহু সংস্কৃতির একটা দেশ, যার বৈচিত্র্য একটা দেশ। এই দেশের মধ্যে, এই জাতিসত্তার মধ্যে আমাদের মধ্যে যে ২৪শে পর একটা আশা আকাঙ্ক্ষা ছিল, যেভাবে আপনারা যে আশা আকাঙ্ক্ষা ছিল, আমাদের কিছু রকম আশা আকাঙ্ক্ষা ছিল। স্বাধীনতার কথা বলা হচ্ছে, দ্বিতীয় স্বাধীনতা অনেকে বলা যায়, অর্থাৎ ৭১ স্বাধীনতা স্বাধীন হয়েছে দেশটা, আর ২৪ সালে হয়েছে। অন্তত আমি স্বাধীনতা বলতে চাই না, স্বাধীনতা
আসলে একটা গণহত্যার মাধ্যমে একটা রেজিমের পতন হয়েছে। তাহলে এটা যদি স্বাধীনতা হয়, তাহলে এতদিন আমাদের স্বাধীনতা কারা কেড়ে নিয়েছিল, মানে কর্ম করেছিল কারা? তাহলে এটা ছিল আসলে একটা অভ্যুত্থান গণতন্ত্রের ফেসিবাদের বিরুদ্ধে। তাহলে এই যে অভ্যুত্থানের পর এত মানুষের মৃত্যু, এত মানুষের মুখ, এত মায়ের মুখ খালি হওয়া, এত মানুষের প্রভুত্ব বরণ যে করেছিল, তারপরে বাংলাদেশের মানুষের আমাদের মধ্যে একটা আশা সঞ্চার হয়েছিল যে হয়তো এই নতুন বাংলাদেশ, চব্বিশের পরবর্তী বাংলাদেশ সফল হওয়া, পাহাড়ি বাঙালি, বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন লিঙ্গে, শুধু এখানে বিভিন্ন জাতিসত্তা, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবার একটা সুন্দর বাংলাদেশ হবে, যে প্রত্যাশা আমাদের ছিল। কিন্তু যতই দিন যেতে লাগলো, মাস যেতে লাগলো, আমরা কি দেখছি? পাহাড়ের ক্ষেত্রে যদি আমরা বলি, আচ্ছা, সমতলে শেখ হাসিনা তার বাবার নামে যা করেছে, তার বাবার সদ্য গোষ্ঠীর নাম মুছে গেছে। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার বাবা, তার আত্মীয় স্বজন, তার সদ্য গোষ্ঠীর নামে যা যা ছিল সব নাম ইতিমধ্যে মুছে দেওয়া হয়েছে, আর কিছু অবশিষ্ট নাই। দেখেও তার খুব সামান্য, হয়তো তাও অল্প কয়েকদিনের মধ্যে মুছে যাবে। ঠিক সারা দেশে এরকম একটা অবস্থা হয়েছে। এছাড়াও যত সব অন্যায় অবিচার শেখ হাসিনা করেছিল, সব কিছু একে একে সব মুছে দেওয়া হচ্ছে। কিন্তু পাহাড়ের ক্ষেত্রে কি হচ্ছে দেখুন, এই যে সেখানকার সামরিক তন্ত্র, তার কি কোনো পরিবর্তন হয়েছে? কোন পরিবর্তন হয় নাই। কারণ যখন 1997 যখন চুক্তি হয়, তার মধ্যে চুক্তি, এই চুক্তির পরে অপারেশন দামানো থেকে বাইরে অপারেশন উত্তরণ, এখন চলছে সেখানে অপারেশন উত্তরণ। তাহলে এই অপারেশন উত্তরণ কি এই কথা বলে প্রকার কোনো কিছু বলেছে? মানে কিছুই বলে। এবং পার্বত্য চুক্তি হয়েছে, যদিও সেটা অসম্পূর্ণ, সেই চুক্তির মাধ্যমে পাহাড়ে শান্তি আসেনি। তবু এই সরকার এই চুক্তি নিয়ে কিছু করেছে? কিছুই করে না। তার অর্থ হলো, আর সেখানেও যারা চুক্তির পক্ষে আছে, যারা যে সন্তুলার চুক্তির পক্ষে যে আছে, তারা কি করেছে? তাদের কোনো আজ পর্যন্ত যে 27 বছর ধরে যে চুক্তি নিয়ে তারা কথা বলছে, আসলে তারা যে পার্বত্য চুক্তি নিয়ে সন্তুলার বা জনসংযোগ সমিতি বা সন্তুলার অথবা সরকার, তারা কেউ চুক্তি বাস্তবায়নে আন্তরিক নয় এবং আগ্রহী নয়। তার উভয় গোষ্ঠী, উভয় অংশ তারা পার্বত্য চুক্তিকে দীর্ঘদিন ধরে তারা ঝুলিয়ে রাখতে চায় নিজ স্বার্থে। জনসংযোগ সমিতি, সন্তুলার এবং সরকার এই চুক্তিকে তারা ঝুলিয়ে রাখতে চায় নিজের স্বার্থে। তাহলে এই চুক্তি নিয়েও কিন্তু এই বর্তমান সরকার কিছু করে। তারপরে আরেকটা কথা যে আমি বলি, সেখানে যে আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামে একটা অবস্থিত, সেখানে যে গোপনে যেটা আছে, যে নির্দেশনা আছে, যেটাকে আমরা বলি 11 দফা নির্দেশনা, যেটা শেখ হাসিনার আমলে শেখ হাসিনা সেটা দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 11 দফা নির্দেশনা আছে, গোপন নির্দেশনা। সেই নির্দেশনাকে প্রত্যাহার করা হয়েছে। তাহলে সমতলের ক্ষেত্রে যদি এই সরকার সবকিছু বাতিল করে, তাহলে পার্বত্য চট্টগ্রামের শেখ হাসিনা বিগত সময়ে যে প্রায় 16-15 বছর সময়ে যে যা করেছে, তার কেন বাতিল হবে না? তার কেন প্রভাব থাকবে? তাহলে এই যে প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে আমরা বলি, তাহলে আমরা কি পেলাম? তো কি অবস্থা? আর সমতলের ক্ষেত্রে আমি বলি, আগে যে অবস্থায় ছিল, এই যে ভাবনাভাবের কথা আমার সদস্য শিক্ষক উনি আলোচনা করে গেলেন,
জমি নিয়ে সংঘাত হয়। এরপরে আমি প্রায় 3 বার গিয়েছিলাম ওখানে বাগদানের অবস্থা দেখতে, এবং তখন সেখানে সন্তানরা কিভাবে সার্ভাইভ করছিল এবং সেই পুলিশকে কিভাবে সেই সন্তানদের বাড়িঘর অপসংখ্য করেছে, এটা আমরা পরে আল জাজিরার একটা ডকুমেন্টারিতে রিপোর্টে আমরা দেখেছিলাম, সেটা পরিষ্কার হয়নি। সেই বাগদানের যে সন্তানরা তাদের জমি কিনে নিয়েছে ফিরে খায়। আর যে আমাকে আমার একজন বন্ধু যে শহর মাইকেল সরব, তার বাড়ি হলো সাপাই বাবু, সে প্রায় ভয় পাবো আমাকে সে মন দিচ্ছে তাদের একটা পুকুর, সেই পুকুরটা সেখানে যে প্রভাবশালী দুর্বৃত্তরা সেটা দখল করার জন্য বারবার চেষ্টা করতেছে, তাদের উপর বারবার হামলাও করতেছে। এরকম বেশ কয়েক মাস আমাকে ফোন দিচ্ছিল। এখন সেটা তার পুকুরটি কেড়ে নেওয়া চক্রান্ত করা হচ্ছে। এভাবে কিন্তু আদিবাসীদের জায়গাগুলি সমতলের অনেক জায়গায় এখন কেড়ে নেওয়া হচ্ছে। এটা তো বন্ধ হয় না, হাসিনা আমলেও ছিল আর এখন আছে। তাহলে এই যে হাসিনা এবং যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের প্রত্যাশা ছিল এরা সবার একটা সরকার হবে। যেহেতু আমরা ভেবেছিলাম এই সরকারে যারা দায়িত্ব নিচ্ছিলেন তারা কম বেশি সবাই কিন্তু অন্যদের চাইতে অনেকটা জানাশোনা মানুষ, তারা অনেকেই ছিল মানবাধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা। আর ডক্টর ইউনুস, উনি তো একজন নোবেল পুরস্কার প্রাপ্ত শান্তিতে। এইরকম একজন ব্যক্তি যিনি নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে, এইরকম লোক যদি বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতা জায়গায় বসেন, তাহলে কিন্তু বাংলাদেশের একটা পরিস্থিতি পরিবর্তন হওয়ার পর অত্যাচার, জুলুম, নির্যাতন থেকে শুরু করে মানুষের মানবাধিকার অন্যায়গুলো বন্ধ হওয়ার কথা। কিন্তু তা তো আমরা আজকে আমরা সবাই দেখতে পাচ্ছি দেশের কি অবস্থা। সম্প্রতি রংপুরের অবস্থা আমরা দেখলাম, রংপুরে কিভাবে সংখ্যালঘু হিন্দুদের গ্রামে গিয়ে হামলা করা হলো একটা সাধারণ অজুহাতে, কি ধর্মীয় অবমাননা। ফেসবুকে একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে ওই গ্রামে হামলা করা হলো, অনেকগুলো বাড়িঘর ভেঙে দেওয়া হলো, লুটপাট করা হলো। নাসিরনগরে যা দেখেছিলাম আমরা আওয়ামী লীগের সময়, রামুকে যা দেখেছি, বাঁশখালীতে যা দেখেছি অতীতেও, সেই ঘটনা তো আমরা এখন দেখতে পাচ্ছি। তাহলে এই পরিবর্তনগুলো যদি আমরা তুলনা করতে যাই যে অতীত এবং বর্তমান, প্রত্যাশা এবং প্রাপ্তির কথা, তাহলে আমরা কখনো বলতে পারি না যে কিছুটা পরিবর্তন হয়েছে। দেখুন যে আগস্টের পর সেপ্টেম্বরে রাঙামাটি এবং খাগড়াছড়িতে যে সেখানে স্থানীয়দের অভিযোগ করলো যে সেনাবাহিনীর গুলিতে রুবেল ত্রিপুরা আর কিনা ধনঞ্জয় রুবেল আর জুনান, তারা সেনাবাহিনীর গুলিতে মারা গেছে। স্থানীয়দের অভিযোগ, যারা সেখানে ছিল তার সবার অভিযোগ, তার পরিবারের অভিযোগ করলো যে সেনাবাহিনীর গুলিতে এইসব তরুণরা মারা গেছে কোথায়? রাস্তায়, গভীর কোনো জঙ্গলে না, রাস্তায় মারা গেছে সেনাবাহিনীর গুলিতে। অভিযোগ স্থানীয়দের, তার পরিবারের অভিযোগ। আর একইভাবে রাঙামাটিতে যে ছাত্রকে পিটিয়ে হত্যা করা হলো রাস্তায়, একেবারে নির্মম ভাবে। এটা আমরা এখন দেখতে পাই অনলাইনে, এই খুব হৃদয় দেওয়ার দৃশ্য, পিটিয়ে মারা হচ্ছে বসে থাকে। তাহলে এর বিষাক্ত দূরে পড়া এই ঘটনার পর একদম উপদেষ্টা সফরে গেলেন খাগড়াছড়ি রাঙামাটি থেকে তারা এক সভা রাখলেন। ওই সময় তারা বললেন যে যারা এই ঘটনার জড়িত তাদের আমরা বিচার করবো এবং আমরা একটা তদন্ত কমিটি গঠন করছি, এই তদন্ত কমিটি রিপোর্ট দেবে, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। কিন্তু আজ পর্যন্ত প্রায় 1 বছরের কাছাকাছি সময় হলো, সেই তদন্তের কি হলো আমরা এখন জানি না। আলোর মুখ দেখি অতীতে আপনি জানেন কল্পনা চাকমার কথা যেন বলা হয়েছে 1996-এ
তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের আগের দিন খাগড়াছড়ি থেকে রাঙামাটির বাগানটি থেকে তার বাড়ি থেকে তুলে নিয়ে গেল। অভিযোগ কাদের পরিবারের অভিযোগ, তার মামলাও দিয়েছে, নাম লিখেছে লেফটেন্যান্ট মেজর, তার নেতৃত্বে কারা কারা তার কাছে তুলে নিয়েছে সমস্ত কিছু উল্লেখ করে থানায় একটা মামলাও ছিল। শেষ পর্যায়ে এসে ওই মামলা হাসিনার আমলে 2024 সালে মনে হয় 24 সালে মামলাটা খারিজ করে দেওয়া হবে, কল্পনা চাকমা মামলা। তাহলে এই মামলাটা কি এই সরকার আবার চালু করবে? হাসিনাকে অপকর্ম তাও আমরা সব বাতিল করে দিচ্ছি, কিন্তু আমাদের ওখানে কিন্তু এসব পরিবর্তন আসছে। আবার একটা কথা বলি, আপনারা জানেন 50 সংশোধনী করা 59 সংবিধানে, তখন আমাদের জাতিগত পরিষদ নির্ধারণ করে দেওয়া হলো বাঙালি। হাসিনার যে বাবা শেখ মুজিব যখন আমার থেকে 3 বছর পরে আসেন, তোমরা সবাই বাঙালি হয়ে যাও, বাঙালিতে প্রমোশন দিলাম। এই যে তার বাবার যে চিন্তা সংবিধানে মুখ দিলেন শেখ হাসিনা 59 অ্যামেন্ডমেন্ট করে বাঙালি বানিয়ে। আচ্ছা, একটা জাতিকে জাতিগত পরিচয় কি সংবিধানে লিখেই নির্ধারণ করা যায়? আমরা তখন বলছিলাম যে সংবিধান বাঙালি নয় সেই সংবিধান মানি না। ভারতের সবচেয়ে বড় যে মানববন্ধন, এই সংবিধানের 50 সংশোধনের বিরুদ্ধে আমরা সে মানববন্ধন করেছিলাম, লাল কার্ড দেখিয়েছিলাম। এই সংবিধান আমরা মানি না, আমরা বাঙালি না। আমরা বলছিলাম যে আমি অনেকবার বলছি বক্তব্যের সময়, আমি তখন শেখ হাসিনাকে বললাম, প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি আপনাকে বলবো যে দয়া করে আপনি 6 মাস জন্য আপনি চাকমা হয়ে যান, 6 মাস জন্য আপনি মারমা হয়ে যান, গাঢ় সাঁতার হয়ে যান, 6 মাস পারবেন? পারবেন না। তাহলে আপনি গায়ে জুড়ে আমাদেরকে বাঙালি বানাবেন, এটা কেমনি হয়? তাহলে এই যে 50 সংশোধনীর যে বাঙালি বানানো, এখন কি সেই আমাদেরকে সেই বিয়েটা বাতিল করে দেওয়া হয়েছে? হয় না। নৃগোষ্ঠী বাঙালি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, এটা কেমন? এইসব কেমন? ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে কি কোনো জাতি আছে দুনিয়ায়? নাকি বৃহৎ নৃগোষ্ঠী বলতে কোনো জাতি আছে? আদিবাসীরা পাহাড়ের যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী হয়, তাহলে বাঙালি তো বাঙালি হওয়ার কথা না, বাঙালি হওয়ার কথা বৃহৎ নৃগোষ্ঠী। কাজে এটা অগ্রহণযোগ্য এবং অযৌক্তিকভাবে গুড়িয়ে পেঁচিয়ে সে আমাদের বাঙালি জাতীয়তা ছাপিয়ে দিল। তাই মহারাজ সেখানকার ইনস্টিটিউট বলা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট, এখনো তো আছে। আমাদের যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতি বলা হচ্ছে অফিসিয়াল সরকারিভাবে, কেন? এর কোন মীমাংসা হয় না। এই সরকার এর কোন মীমাংসা এখনো করতে পারেনি। 1 বছর গেল, এখন নানা রকম মব তৈরি করা খুবই সহজ। মব তৈরি করে মব রাজনীতি নামে মব সন্ত্রাস সারা দেশে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এখনো সেটা আছে, ওটার কথা এখনো করছে। আর এখন শুধু মব সন্ত্রাস না, এখন সাইবার সন্ত্রাস করা হয়। সাইবার সন্ত্রাস কিরকম? মব সন্ত্রাসের মতো সাইবার সন্ত্রাস। আমি যদি আমার দাবির পক্ষে কথা বলি, তখন আমাকে বলা হয় বিচ্ছিন্নতাবাদী, সন্ত্রাসী, অমুক সমুক বলে এমন মানে শুরু হয়, এটা ব্যাপক প্রচারণা হয়ে যায়। এখন আমি আমার অধিকারের কথা বলবো, আমাকে ওর হচ্ছে বিচ্ছিন্নতাবাদী, সন্ত্রাসী, এই সেই নানা রকম সব বানিয়ে একটা অনলাইনে মিডিয়া সন্ত্রাস, আপনার যে অনলাইন সন্ত্রাস, এরকম করা হয়। যেহেতু এটা খুব সহজ, আমার সংখ্যায় কম, আর যারা এইসব তাদের সংখ্যা অনেক অনেক বেশি।
আমরা যখন এই সংবিধান সংস্কার কমিশনের সাথে যখন আমরা বসছিলাম, এর পরবর্তীতে সংবাদ সম্মেলনে আমরা বলেছিলাম যে চট্টগ্রামকে বিশেষ সাহিত্য শাসনের অঞ্চল হিসেবে আমরা দাবি আনিয়েছি। এখন সাহিত্য শাসন নিয়ে বিধি আছে, মানুষের মধ্যে মনস্তাত্ত্বিক সমস্যা আছে। সাহিত্য শাসন মানে যে বিচ্ছিন্নতাবাদী, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এরকম একটা বাজে মনস্তাত্ত্বিক ব্যাপার আমাদের দেশের মানুষের মধ্যে রয়েছে। আচ্ছা, সাহিত্য শাসন দাবি করলে কি হয়ে যায়? বিচ্ছিন্নতাবাদী হয়ে যায়। ধরুন রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমি যেখানে দাঁড়িয়ে বলছি, এটা কিন্তু একটা সাহিত্য শাসন প্রতিষ্ঠান, যেটা আমরা জানি। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আরো যেমন আপনার যে নির্বাচন কমিশন, সাহিত্য শাসন। এখন একটা অঞ্চল তার সাহিত্য শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করলেই যে একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে, এরকম বিধি আমাদের মধ্যে আছে। এটা একটা বিটের মতো, এই বিধি ভাঙতে হবে। এটা যদি ভাঙতে না পারি, তাহলে আমরা একটা বড় ধরনের সংকটের মধ্যে যেতে থাকবো, যেখানে কোনো সমাধান আসবে। এখন আমাদের ওখানে আর কি হচ্ছে, এইসব বিষয়কে বৈধতা দেওয়ার জন্য নানা রকম সামরিক আগ্রাসন যেটা হচ্ছে, যে সামরিক উপস্থিতি, সামরিক মতো যা আছে তাদের বৈধতাকে জায়েজ করার জন্য সেখানে নানা রকম নাটক সেখানে করা হচ্ছে, অস্ত্র উদ্ধার এগুলো খুব পরিকল্পিতভাবে করা হয়। সেটা অনেক উপর জায়গা, অনেক শক্তি দেওয়ার একটা জায়গা থেকে পরিকল্পনা করে প্রতি মাসে প্রতি বছরে কয়টা অস্ত্র উদ্ধারের তারা ঘটনা দেখাবে, নাটক সাজাবে, পরতা সন্ত্রাস পাকড়াও করার তারা ইয়ে করবে, পরতা সাজাবাস ধরার তারা ইয়ে করবে। এইসব ঠিকঠাক করে কোন জায়গায় করবে তারা সেটা নির্ধারণ করে প্রতি বছর এরকম একটা 10টা বা 20টা বা 40টা এরকম ঘটনা তারা ঠিক করে দিয়ে সেটা বাস্তবায়ন করে থাকবে। এই মাসে 2টা করবো, তারপর মাসে আরেকটা করবো, এই মাসে 5টা করবো, এভাবে তারা সেটা করে। ম্যাক্সিমাম ঘটনা দেখা যায় তারা সেগুলো এভাবে নাটক করে। তারা যখন মানুষকে দেখায় যে এটা অস্ত্র উদ্ধার করলাম, সন্ত্রাসে ধরলাম, এই করলাম, সে করলাম বলে মানুষের যে মনস্তাত্ত্বিক থাকে, চিন্তাকে সেটিকে প্রভাবিত করে, প্রভাবিত করে। তো এই ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, যেভাবে আপনারা জানেন 71 আগে পশ্চিম পাকিস্তানিরা শাসকরা পূর্বে যা করতো তা কিন্তু পশ্চিমে জানতো না। পশ্চিমার থাকতো একেবারে মানে কিছুই হচ্ছে না। একেবারে শেষ পর্যন্ত যখন যুদ্ধ চলছিল সেই সময় পর্যন্ত পশ্চিমা জানতো না পূর্বে কি হচ্ছে, সেটা আমরা দেখতে পাই। সেখানে যে কমিশন হয়েছে যে যুদ্ধের পরে, সেই কমিশনে সাক্ষ্য দিয়েছিল যে কিভাবে বুদ্ধরা মদকে করে থাকতো। সাক্ষ্য দেওয়া হয়েছে, জেনারেল দায়িত্ব পালন করেছে, তার সাক্ষ্য দিয়েছে। এবং পশ্চিম পাকিস্তানের মানুষ জানতো তাদের পূর্বে কি হচ্ছে, যে 1,000 কিলোমিটার দূরত্বের মানুষ জানতো না কি হচ্ছে। কিন্তু এখন সবচেয়ে দুঃখের বিষয় হলো ঢাকা থেকে পাটনার দূরত্ব এখন 200 থেকে 250 কিলোমিটার। সেই 200-250 কিলোমিটার দূরত্বের খবর তারা মাত্র জানে না। সেখানে কি হচ্ছে, মিডিয়ায় যা বলা হয়, যা বক্তব্য দেওয়া হয়, পত্রিকায় যা আছে সেটা তারা বিশ্বাস করে যে এটা হচ্ছে। এটা হচ্ছে দুর্ভাগ্যজনক। আজকের এই খুবই যে এই উন্নত প্রযুক্তি দিলেও এটা আমরা নিজেরা বিচ্ছিন্ন হয়ে আছি। তো এক্ষেত্রে আমি বলি যে 11 দফা নির্দেশনা আমি কথা বললাম রাষ্ট্র মন্ত্রণালয়ে, এই 11 দফা নির্দেশনা তার মানে হলো পার্থক্যকে আমরা বিচ্ছিন্ন করতে চাই না, সরকার রাষ্ট্র সেটা তারা বিচ্ছিন্ন করে রাখতে চায় এবং রেখেছে। তো আমরা সেই 11 দফা নির্দেশনা আজকের এই আলোচনা সভা থেকে আমি আরো বলবো এই নির্দেশনা প্রত্যাহার করা উচিত এবং এই সরকারের প্রতি আমি অনুরোধ থাকবো এই 11 দফা
যে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনো, পার্বত্য চট্টগ্রামকে সামরিকায়িত করে পার্বত্য চট্টগ্রামকে বাদ দিয়ে বাংলাদেশে, আমি বারবার বলি, গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। দেশের একটা অংশে আপনি সামরিক তন্ত্র রাখবেন, সামরিক শাসনকারী রাখবেন, দেশে গণতন্ত্র আশা করবেন, এটা তো হয় না। একটা সংবিধান দরকার, গণতান্ত্রিক সংবিধান। আজকে যে সংবিধান হচ্ছে সেই সংবিধান চেষ্টা করছে অনেক কিছু, কিন্তু আমি জানি না আসলে সেখানে এই সংবিধান গণতান্ত্রিক হবে কিনা। একটা গণতান্ত্রিক সংবিধান ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। আর সংবিধান লিখলেও সংবিধানের কাজেও সেটা একেবারে গণতান্ত্রিক ভাবে দাও না। শেখ হাসিনা ব্রিটিশ হয়ে উঠেছিল, সংবিধান কিন্তু দায়ী ছিল। সেই সংবিধান কিভাবে ব্যবহার করে সে প্রেসিস হয়ে উঠেছে, কিন্তু সংবিধানে অনেক কিছু ছিল যা এই সংবিধান ব্যবহার করে তার প্রেসিডেন্ট কিন্তু ফাইল করেছিল এই দেশে। তো এখন সংবিধান তো বড় প্রশ্ন, সংবিধানে অনেক কিছু থাকা